This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আজকে শ্রাবণের শেষ সোমবার, যারা শিব ভক্ত তারা মন প্রাণ দিয়ে আজকে বেলপাতা এবং গঙ্গা জল, যার জোটে না সে এমনি জল, যে যেমন করে পারে আজকে শিবের আশীর্বাদ পাওয়ার শ্রেষ্ঠতম দিন বলে সনাতন হিন্দু ধর্মে আমরা বিশ্বাস করি। এবার দেখুন, রাজ্য সরকার কিন্তু এবার এই শ্রাবণের শেষ সোমবারে কমিশনের সঙ্গে সংঘাতে যে ভূমিকাটা নিল সেটা যেন ঠিক চাঁদ সদাগরকে দিয়ে মনসা পুজো করানো এত দুরূহ করেছিলেন বটে, কিন্তু এই চ্যাংমুড়ি কানি বা হাতে এরম করে সেই ফুল এবং পুষ্প ছুঁড়ে দেওয়ার মতো করে, অর্থাৎ তাচ্ছিল্য অবজ্ঞা। রাজ্য সরকার কিন্তু এক্স্যাক্টলি ঠিক তাই করলো। এই যে 4 নির্বাচনী আধিকারিক, তাদেরকে সাসপেনশন এবং তাদের বিরুদ্ধে এফআইআর এর যে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন দিয়েছিল, সেই ক্ষেত্রে রাজ্য সরকার এমন একটা ব্যবস্থা নিল যে ব্যবস্থা নিল না এইখানেই কিন্তু ধন্দে পড়ে যাবেন আপনি। মনে হচ্ছে যেন নিল না, ওই কোনো রকমে কমিশনের দিকে একটু ফুল ছুঁড়ে দেওয়ার মতো। যা বলেছিলেন মুখ্যমন্ত্রী ঠিক তাই করলো রাজ্য সরকার। ব্রেকিং নিউজ, নির্বাচন কমিশন বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও এবং এইআরওকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল, মানে নির্দেশ দিয়েছিল এফআইআর করতে বলেছিল। বারুইপুর পূর্বের ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও এফআইআর করার কথা ছিল বা নির্দেশ এসেছিল। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন কোনো ব্যবস্থা নেওয়া হবে না। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না। সবে তো 4টে উইকেট পড়েছে। ইলেকশন কমিশনের এটা এখতিয়ার এখন নয়, তারা রাজ্য সরকারকে জানাতে পারে কি করবে কি না করবে। একটা ইলেক্টেড গভর্নমেন্ট, অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। আপনি সাসপেনশন থেকেও বাঁচাতে পারবেন না, এফআইআর থেকেও বাঁচাতে পারবেন না। এখন ইলেকশনের অনেক বাকি আছে, এখন থেকে কি ভেবেছে? লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না, অমিত শাহ দালালি করছো। প্রথমে রাজ্য বিরোধিতা করেছিল, একেবারে ওপেন বিরোধিতা, কোনো লুকোচাপার ব্যাপার নয়। সিএম বলে দিয়েছিলেন কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তারপর ফের রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে আজ ডেডলাইন ছিল, আজ বিকেল 3টের মধ্যে উত্তর চেয়েছিল নির্বাচন কমিশন যে তাদের সাসপেন্ড করা হলো কিনা তার রিপোর্ট দিতে হবে, কেন তাদের সাসপেন্ড করা হচ্ছে না তার জবাবদিহি চেয়েছিল কমিশন। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, যে কথা বলেছিলাম শুরুতেই, যেটা বলছিলাম, অনেকটা চাঁদ সদাগরের মনসা পুজোর ফর্মুলা নিলেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কি হলো আপনাদের দেখাই। জাতীয় নির্বাচন কমিশনের চিঠির উত্তরে রাজ্য সরকার অর্থাৎ নবান্ন কৌশলীগত ভূমিকা নিল। তারা আজকে 3টের সময় যে সময়সীমা ছিল তার মধ্যেই চিঠি পাঠালো, অর্থাৎ 3টে সেই চিঠি পাঠালো জাতীয় নির্বাচন কমিশনকে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন 5ই আগস্ট এবং 8ই আগস্ট একটা রিমাইন্ডার চিঠি পাঠায় মুখ্য সচিব মনোজ পান্তকে। সেখানে 4 জন অফিসার এবং 1 জন ক্যাজুয়াল ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে সাসপেনশন এবং পরবর্তী ক্ষেত্রে এফআইআর করার নির্দেশ দিয়েছিল। এবং আজকে দুপুর 3টেয় ছিল সময়সীমা পার হওয়ার শেষ সময়। তারই মধ্যে মুখ্য সচিব মনোজ পান্তের তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে চিঠি গেল, কিন্তু সেখানে কৌশলীগতভাবে বেশ কিছু পয়েন্ট তুলে ধরা হলো। বলা হলো যে 4 জন অফিসারের কথা বলা হয়েছে এবং ডাটা এন্ট্রি অপারেটরের কথা বলা হয়েছে, তাদের বিরুদ্ধে তথ্যানুসন্ধান শুরু হয়েছে, অর্থাৎ এনকোয়ারি শুরু করা হয়েছে এবং সেটা এখনও প্রসেসটা চলছে। ফলে এই প্রসেসের মধ্যে তাদের বিরুদ্ধে সাসপেনশন বা এফআইআর করাটা হলে সেক্ষেত্রে নিচু তলার যারা অফিসার আছে তাদের মনোবল ভেঙে পড়বে। ফলে তাদের বিরুদ্ধে এখন যে এনকোয়ারি চলছে সেটা আগে শেষ হবে, তারপরে পরবর্তী ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা নির্বাচন কমিশনকে জানাবে রাজ্য সরকার। কিন্তু তারই মাঝখানে 2 জনকার বলা হলো, একজন এইআরও
সুদীপ্ত দাস এবং আরেকজন ডাটা এন্ট্রি অপারেটর, তাদেরকে এই নির্বাচন প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া হলো। অর্থাৎ রাজ্য সরকার কৌশলগতভাবে জাতীয় নির্বাচন কমিশনকে পুরোপুরি না চটিয়ে বলল যে যারা এই নিচুতলার অফিসারদের কথা বলা হয়েছে সাসপেনশনের জন্য এবং তাদের বিরুদ্ধে এফআইআরের জন্য, তাদের উপর প্রবল কাজের চাপ থাকে, পাশাপাশি তারা এই নির্বাচন প্রক্রিয়ার কাজগুলো করে থাকেন। ফলে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কথা মতন এফআইআর না করে তারা তথ্যানুসন্ধান শুরু করেছেন। সেই তথ্যানুসন্ধানের পরে যদি দেখা যায় তারা দোষী সাব্যস্ত, পরবর্তী ক্ষেত্রে তার রিপোর্ট তারা নির্বাচন কমিশনকে জানাবেন। কিন্তু তার মধ্যে অন্তত দুজনকে নির্বাচন প্রক্রিয়া থেকে তারা অব্যাহতি দিলেন। অর্থাৎ এক কথায় সরাসরি সংঘাতে না গেলেও কৌশলীগতভাবে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ ছিল যে এফআইআর করা এবং সাসপেনশনের জন্য, সেটার থেকে কিন্তু কিছুটা হলেও নিজেদেরকে বাঁচিয়ে অন্যভাবে কৌশলগতভাবে রাজ্য সরকার নিজের মান রক্ষা করলো। নবান্ন প্রত্যেক দিন কভার করেন দীক্ষা, যিনি এই ব্যাখ্যাটা দিচ্ছিলেন, যিনি রিপোর্ট করছিলেন, আপনাদের শোনাচ্ছিলাম। দেখুন এখানে একটা গ্যাপ আছে। গ্যাপটা কোথায়? রাজ্য এটা সংঘাতই বলতে হবে, তার কারণ রাজ্য বলছে আমি অনুসন্ধান করে দেখব যে এরা ভুল করেছে কিনা, এরা অপরাধী কিনা। আর কমিশন আগে দণ্ড দিয়ে দিয়েছিল। কমিশন তারাই তাদের মতো করে তদন্ত করে বলেছিল হ্যাঁ এদের গাফিলতি, এরা অপরাধী, এদেরকে হাঁটিয়ে দাও, সাসপেন্ড করো, এফআইআর করো। রাজ্য সেই জিম্মাটা নিজের ঘাড়ে নিল। রাজ্য বলল না, আগে আমি খতিয়ে দেখব। এই তো সংঘাতের সুর, এখানেই তো সংঘাত। বিশেষজ্ঞরা যতই বলুন, ভোটার তালিকা সংশোধনের কাজ চলার সময়ও নির্বাচন কমিশনই সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে। তৃণমূলের সেই এক কথা যে ভোট ছাড়া কমিশন সেই ক্ষমতা থাকে না, প্রয়োগ করতে পারে না। ইলেকশনের আচরণবিধি যে মুহূর্ত থেকে চালু হবে বা লাগু হবে, নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের ক্ষমতা আছে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার। কিন্তু যখন নির্বাচনী আচরণবিধি চালু হয়নি, লাগু হয়নি, তার অনেক দেরি আছে, তখন থেকে নির্বাচন কমিশন একে সরাও, ওকে এই করো, তাকে তাই করো, এগুলো বলতে পারে না। প্রশ্ন হলো, বাংলার মুখ্য সচিব যেভাবে ওই চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো করে কমিশনের দিকে একটু ফুল পুষ্প ছুড়ে দিলেন, তাতে কি নির্বাচন কমিশন সন্তুষ্ট হবে? 5 দিন পেরিয়ে যাওয়ার পর, রিমাইন্ডারের পর শেষ পর্যন্ত উত্তর আদৌ থেকে খুশি করবে কমিশনকে। তার কারণ ট্রেনিংয়ের সময় এই সমস্ত আধিকারিকদের বারবার কমিশন সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছিল, নির্দেশও ছিল সেই মতো। কিন্তু শেষমেশ ফের সেই ভুল, এবং তারপর তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এমনটা রাজ্য সরকারের তরফ থেকে জানানোর পরে সত্যিই কি সন্তুষ্ট হতে পারবে কমিশন? যদি সন্তুষ্ট না হয়, সেক্ষেত্রে ফের নতুন করে মুখ্য সচিবকে চিঠি লিখতে পারে নির্বাচন কমিশন, এবং তখন WBCS অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया, और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। বিরোধী জোটকে ঘেরাওয়ের এই প্রপোজাল বা প্রস্তাব প্রথম দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক যেটা আপনাদের শোনাচ্ছিলাম এক্ষুনি। 11ই আগস্ট নামলো বিরোধী জোট ঘেরাও করার জন্য। তারা নির্বাচন কমিশন ঘেরাও করবে বলেছিল, কিন্তু তাদের কমিশনের দফতর পর্যন্ত পৌঁছতেই দেয়নি আজকে দিল্লির পুলিশ। পুলিশের বাধায় আটকে যেতেই একটা নাটকীয় দৃশ্য দেখা যায়। লাফিয়ে ব্যারিকেডের ওপর উঠে পড়েন এবং টপকে যান উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সভাপতি MP অখিলেশ যাদব।
তৃণমূল কংগ্রেসের কয়েকজন সাংসদ যেমন মিতালি বাগ, মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ, তারা সুস্মিতা দেব, তারা এই ব্যারিকেডের ওপরে তারা উঠে পড়েন এবং তারা ব্যারিকেড টপকে ওপারে যাওয়ার চেষ্টা করেন এবং তৃণমূল কংগ্রেসের এই আক্রমণাত্মক ভূমিকায় অন্যান্য সাংসদদেরও এগিয়ে আসতে কিছুটা অনুপ্রাণিত করে, তারাও এই ব্যারিকেডে চড়ে যান। Election Commission has to answer what is right and what is wrong, what went wrong, how it happened. মহুয়া মৈত্র তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তিনি সংজ্ঞা হারিয়েছেন, তার শুশ্রূষা করার জন্য এগিয়ে এসেছেন স্বয়ং রাহুল গান্ধী এবং অন্যান্য সিনিয়র সাংসদরা। স্বাভাবিকভাবেই এই ছবিগুলো আগামী দিনে এই আন্দোলন কোন দিকে মোড় নেবে তার একটা প্রাথমিক ইঙ্গিত দিচ্ছে। অসুস্থ হয়ে পড়েছিলেন তৃণমূলের এমপি মিতালি বাগ এবং সমাজবাদী পার্টির এক এমপি। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। রাহুল গান্ধীর দুই প্রাপ্তির কথা আগে বলে নেওয়া যাক। কি কি তার প্রাপ্তি? প্রথমত, বিরোধী জোট ইন্ডিয়ার দলগুলো ছাড়াও এই আজকে জোট ছেড়ে যাওয়া আম আদমি পার্টির এমপিরাও আজকে এখানে ছিলেন। দেখুন, তারা কিন্তু এতদিন এই জোটে ভিড় ছিলেন না, কিন্তু এই ক্ষেত্রে তারা আজকে ছিলেন। দ্বিতীয়ত, বেশ কয়েক মাস ধরে বারবার বেসুরে কথা বলে চলা কেরলের এমপি শশী থারুর, তিনিও আজকে এই দিনের কর্মসূচিতে ছিলেন এবং এটা কিন্তু ইন্টারেস্টিং, কারণ শশী থারুরের সঙ্গে জাতীয় কংগ্রেসের ডিস্টেন্স যথেষ্ট বেড়ে গেছিল। এটা দিল্লির পাওয়ার করিডোর সব থেকে ভালো দেখেছে, বুঝেছে, এটা সত্ত্বেও আজ তিনি ছিলেন। Rahul ji has raised some serious questions. They deserve serious answers. The Election Commission, I believe, not only has a responsibility to the nation, but it has a responsibility to itself, that there should not be any doubts left in the minds of the public about this entire credibility of our elections. The elections matter to the whole country. নানা ভাষায় লেখা রং বেরঙের পোস্টার হাতে মিছিল শুরু হয় সংসদ ভবনের বাইরে থেকে। তার আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন ইস্যুতেই ভেস্তে গিয়েছে সংসদের দুই কক্ষের অধিবেশন। ये मुहिम जो राहुल गांधी जी ने जिसकी शुरुआत की है, अब पूरे देश के लोग, सब राजनीतिक दल इससे जुड़ चुके हैं। পূর্ব ঘোষণা মতো রাজপথে ইন্ডিয়া ব্লকের সাংসদরা ইলেকশন কমিশনের দিকে তাদের মার্চ শুরু হতেই সংসদ ভবন থেকে মাত্র 400 মিটার এগোতেই আটকে দেওয়া হলো, তাদের এই ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে সমস্ত ইন্ডিয়া ব্লকের সাংসদদের। परमिशन रूट मार्च का दिल्ली में अलाउड नहीं होता है, तो उस हिसाब से हमें इनको যেখানে দাঁড়িয়ে রয়েছে ব্যারিকেডের সামনে, এখান থেকে 600 মিটার দূরে জাতীয় নির্বাচন কমিশন। এই ব্যারিকেডের এপারে সাংসদদের আসতে দেওয়া হয়নি। পুলিশ যখন এখানে আটকে দেয়, স্বয়ং প্রিয়াঙ্কা গান্ধী তিনি মাটিতে বসে পড়েন এবং তার পাশে অন্যান্য মহিলা সাংসদরা তারাও বসে পড়েন। মহুয়া মৈত্র একেবারে তার পাশে বসে স্লোগান দিচ্ছিলেন। তৃণমূল কংগ্রেসের তরফে সাগরিকা ঘোষ সেখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন। আর এই জমায়েতের একেবারে পিছনের দিকে, অর্থাৎ সাংসদদের উপরে যাতে কোনো আঁচ না পড়ে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য জমায়েতের একেবারে শেষ দিকে চেয়ার নিয়ে বসেছিলেন শরদ পাওয়ার এবং মল্লিকার্জুন খারগে। वो सरकार को क्या डर है मुझे मालूम नहीं। राहुल गांधी से बार बार कह रहे हैं प्रूफ दीजिए, प्रूफ का पता नहीं है, तो यही हाल है। राफेल में कोई प्रूफ दिया था, अभी भी प्रूफ नहीं देते हैं, तो इस तरह से तो देश नहीं चलता। मोटी बात यह है, बार बार हारते हैं, वोट नहीं मिलता, उसी की खींच है। আর এইখানে যেখানে একেবারে রাস্তার ওপরে অবস্থানে বসে পড়েছিলেন সমস্ত ইন্ডিয়া ব্লকের প্রায় 200 জন সাংসদ, সেই জায়গাতে এই জমায়েতের যাবতীয় ব্যবস্থাপনা ঘুরে ঘুরে সামলাচ্ছিলেন রাহুল গান্ধী। ঠিক তখনই পুলিশের তরফ থেকে ঘোষণা করা হয় যে এই জায়গা ফাঁকা করে দিতে হবে, এই জায়গাতে কোনো রকম অবস্থান করার অনুমতি নেই। अफसोस की बात है कि चुनाव आयोग जो अभी चुनाव आयोग बन गया है उस खत का जवाब नहीं देती है और अभी कहती है कि 30 सांसद आ सकते हैं। পার্লামেন্টে বিজেপি বলতে দেবে না, সরকার পক্ষ বলতে দেবে না, আলোচনা করতে দেবে না। নির্বাচিত প্রতিনিধিরা রাস্তায় নেমে শান্তিপূর্ণভাবে তারা যেতে চাইছেন ইলেকশন কমিশনে। ইলেকশন কমিশন এগুলো 30-এর দশকের জার্মানি, 30-এর দশকের ইটালির মতো এই যেভাবে ইলেকশন কমিশন একটা এজেন্ট হিসেবে কাজ করছেন। নির্বাচন কমিশন প্রথম থেকেই জানিয়ে দিয়েছিল 30 জন সাংসদের প্রতিনিধি দলকে কমিশনে দরবার করার জন্য তারা অনুমতি দেবেন, কিন্তু ইন্ডিয়া জোটের নেতারা জানিয়ে দেন যে প্রত্যেক সাংসদকে যেতে দিতে হবে কমিশনের অফিস পর্যন্ত, না হলে কেউ যাবেন না। अब 30 मेंबर किसको भेजना, क्योंकि इसमें अलायंस पार्टीज है सब, और हम चूज करना अच्छा नहीं रहता, तो हम चाहते थे कि एक हॉल में बिठाकर वो खुद आकर एक्सप्लेन कर सकते थे, हम भी कुछ बोलना है वो बोल देते थे।
এরপরই বিরোধী সাংসদদের আটক করতে শুরু করে দেয় দিল্লি পুলিশ। বিরোধী জোটের এমপিরা একে একে ওঠেন পুলিশের গাড়িতে। হাতে দেশের সংবিধান নিয়ে পুলিশের গাড়িতে ওঠেন প্রিয়াঙ্কা গান্ধীও। हाँ, लगभग 30 के लगभग एमपीज की परमिशन थी इलेक्शन कमीशन ऑफ इंडिया से। इनमें नंबर ज़्यादा होने का उनको डिटेन किया गया, उनको बताया गया कि 30 की परमिशन है, कोई भी 30 लोग आप में से आ सकते हैं, बट नंबर उनका काफ़ी ज़्यादा था, उसके कारण उनको डिटेन किया। দিল্লি পুলিশ এক এক করে সাংসদদেরকে যখন বাসে তোলেন, সাগরিকা ঘোষ চাঞ্চল্যকর অভিযোগ করেন যে তার শাড়ি ধরে টানা হয়েছে। মিতালি বাগ তিনি অভিযোগ করেন যে মহিলাদের সম্মানহানি করা হয়েছে। भैया जी से बोले नहीं बोलते आप सवाल ही इतने फिजूल के पूछते हो। मैं गिरफ्तारी ले पिकनिक में थोड़ी जा रहे हैं। चुनाव को मैनिपुलेट करती है और जब पर्दा उठने लगा है तो पर्दादारी कर रहे हैं। कुछ नहीं पता, किसी हम भी गुफा में लेके जाएंगे, तानाशाह को मजा आ रहा होगा। दिल में जगह नहीं है, मन में मैल है। वो एक्चुअली बात नहीं कर सकते हैं, रियलिटी ये है क्योंकि सच्चाई देश के सामने है और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए। कायर है सरकार, कायर है। कांग्रेस पार्टी की और विरोधी की वोट बैंक की राजनीति ही सिर्फ राजनीति बची है। घुसपैठियों को वोट दाता बना के, वोटर्स बना के वो अपनी राजनीतिक रोटी सेकना चाहते हैं। আমার সাথে আছে অখিলেশ যাদব, অখিলেশই আমাদের পোস্টারটা ধরেছে, আমাদের पुलिस ने उठाते हैं। पुलिस हम लोग को चुनाव आयोग में ले जा रही है, चुनाव आयोग के अधिकारियों से बात कराने के लिए। আমরা বলছি আমাদের সবাইকে 300 এমপিদের ইলেকশন কমিশন নিয়ে যাচ্ছে, তো সবাই আছে এই মানে অখিলেশ আর আমি আছি। বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় বিধায়ক পরেশ পালের সাময়িক স্বস্তি। কাল হাজিরা দিতে হবে না পরেশ পাল সহ বাকিদের। সমন হাজিরার সময় বাড়ানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী 22শে আগস্ট পর্যন্ত নিম্ন আদালতে শুনানি স্থগিত। আগামী 21 তারিখ হাইকোর্টে আগাম জামিনের মামলার শুনানি। লোকসভায় পাশ হলো জাতীয় ক্রীড়া বিল। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ। নতুন বিল অনুযায়ী আবার ক্রীড়ার প্রশাসনিক পদে ফিরতে পারবেন রাজনৈতিক নেতারা। একটি সংস্থায় প্রশাসনিক পদে সর্বোচ্চ 12 বছর থাকা যাবে। 4 বছরের কুলিং অফ পিরিয়ড শেষে ফের ওই সংস্থায় ফিরতে পারবেন কর্তারা। বয়সের ঊর্ধ্বসীমা 70 থেকে বাড়িয়ে করা হয়েছে 75। সেপ্টেম্বরে বঙ্গ ক্রিকেট সংস্থা বা সিএবিতে নির্বাচন, তার আগেই লোকসভায় পাশ নতুন ক্রীড়া বিল। 2036 অলিম্পিক আয়োজনের কথা মাথায় রেখে জাতীয় স্তরের ক্রীড়া সংস্থাগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসা হলো। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH